তো আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আমরা জন সিনাকে দেখতে পাই, আর জন সিনার প্রোমো যেগুলো হচ্ছে সেগুলো একদম সেই 2024 সালে রেসলম্যানিয়ার আগে কোডি রোডসের প্রোমোর মতো হয়ে গেছে। মানে একই জিনিস একই কথা, শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে বলবে। জন সিনারও একই কথা, সে গ্রেটেস্ট অফ অল টাইম, সে হচ্ছে লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন, আর সে রেসলিংকে রুইন করবে। তো আজকের প্রথমেই এসেছে মাউন্ট রাশমোরের কথা বলে যে রেসলিংয়ের মাউন্ট রাশমোর হচ্ছে শুধুমাত্র জন সিনা। মাউন্ট রাশমোরে 4 জন থাকে, আর সেই 4 জন শুধুমাত্র জন সিনা, জন সিনা, জন সিনা, জন সিনা, মানে শুধুমাত্র জন সিনারই মুখ লাগানো থাকবে মাউন্ট রাশমোরে রেসলিং জগতে। তারপর এখানে সে পুরনো কথা তুলে আনে যে কিভাবে রয়্যাল রাম্বল থেকে শুরু হয়, তারপর এলিমিনেশন চেম্বারেতে কোডি রোডসের মন চলে যায় রকের দিকে, আর যার লাভ সে উঠায়, আর তারপরে সবাইকে শকিং করা মোমেন্ট দেয়। রেসলিং ওয়ার্ল্ডের সব থেকে বড় মোমেন্ট জন সিনার হিল টার্ন, সেটা আমরা দেখতে পাই। তাছাড়া সে সিএম পাঙ্কের সাথে এলিমিনেশন চেম্বারের ব্যাটেলের কথা বলে, তারপর সেথ রলিন্স তাকে সাহায্য করেছিল সেই কথাও বলে। আর ব্যাকল্যাশেতে র্যান্ডি অর্টনের সাথে তার ম্যাচ হয়, কিন্তু সেখানেও সে হারিয়ে দেয় র্যান্ডি অর্টনকে। আর জন সিনার জন্য আর-ট্রুথ কিন্তু ব্যাকল্যাশের মেন ইভেন্টে আসার সুযোগ পেয়েছিল। আর সেটাও বলে যে সেথ রলিন্স কিন্তু কখনো তার উপরে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করবে না, কারণ সেথ রলিন্সও চায় যে জন সিনা এই চ্যাম্পিয়নশিপটা নিয়ে ডাব্লিউডব্লিউই থেকে চলে যাক, আর সেই হচ্ছে লাস্ট রিয়াল চ্যাম্পিয়ন। তো যা বুঝতে পারছি সেথ রলিন্স তো মনে হচ্ছে এর ওপরই ক্যাশ ইন করবে, কারণ সেথ রলিন্স যা শয়তান আর যা হারামি, ও যেটা বারণ করবে সেটাই করবে। তো জন সিনার ওপরে ক্যাশ ইন করাটা খুব একটা বড় কিছু নয়। আমরা ভাবছি যে হয়তো ওয়ার্ল্ড হেভিওয়েটের ওপরে ক্যাশ ইন করতে পারে, কিন্তু মজা তো সব থেকে বেশি আসবে এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের উপরে ক্যাশ ইন করেতেই। তারপরে আমরা এখানে কোডি রোডসকে দেখতে পেয়ে যাই। কোডি রোডস এখানে আসে, কোডি রোডস এখানে বলে যে তুমি একজন জিনিয়াস, আর তুমি ভাবছো যে সব কিছু তোমার ইশারাতে চলছে, তোমার প্ল্যান অনুযায়ী চলছে, কিন্তু আসলে সব কিছু তোমার নয়, বরং আমার প্ল্যান অনুযায়ী চলছে। আমি তোমার প্ল্যানের অংশ নয়, তুমি আমার প্ল্যানের অংশ। আর তারপরে আমরা দেখতে পাই যেখানে র্যান্ডি অর্টন চলে আসে, বেশি কথা বলার তো টাইম পায় না। র্যান্ডি অর্টন এসে এখানে সেই ব্যাকল্যাশের কথা বলে যে ব্যাকল্যাশেতে আমি তো জন সিনাকে হারিয়ে দিয়েছিলাম, আমি পাঞ্চিং মেরে তার মাথা শরীর থেকে আলাদা করে দিতাম, কিন্তু একজন এসে সেখানে ইন্টারফেয়ার করে দেয়, যার ফলে জন সিনা বেঁচে যায়। আর তারপরে এল.এ. নাইট চলে আসে। এল.এ. নাইটের জন্য প্রচণ্ড সাপোর্ট দেখতে পাই এখানে। এল.এ. নাইট এসে ক্রাউডকে ধন্যবাদ দেয় যে তোমরা উই ওয়ান্ট এল.এ. নাইটের যে স্লোগান দিয়েছো ওটার জন্য খুবই ধন্যবাদ। এখন আর-ট্রুথের যা সিচুয়েশান, এল.এ. নাইটেরও কিছুটা সেরকমই সিচুয়েশান। মানে আর-ট্রুথের জন্য ফ্যান্সরা যেরকম সাপোর্ট করছে, তেমনি এল.এ. নাইটের জন্য ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ফ্যান্সরা আর-ট্রুথকে তো ডাব্লিউডব্লিউতে ফিরিয়ে এনেছে, আবার এল.এ. নাইটকে একজন বড় স্টার হিসাবে পুশ করতে ডাব্লিউডব্লিউকে প্রেসার দিচ্ছে। তো এখানে এল.এ. নাইটও বলে দেয় যে এবারে আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতে জন সিনাকে চ্যালেঞ্জ করবো, আমার সামনে যেই আসুক আমার তাদের কিছু যায় আসে না, র্যান্ডি অর্টন, কোডি রোডস, এমনকি যেই আসুক আমি সবাইকে ওভারকাম করব, আর লাস্টে জন সিনাকেই চ্যালেঞ্জ করবো, আর তারপর জন সিনাকে হারিয়ে দিয়ে হয়ে যাব নতুন চ্যাম্পিয়ন। আর তারপরে এখানে জন সিনা বুঝে যায় যেখানে পরিবেশ তো গরম হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাই সে রিং থেকে বেরিয়ে চলে যাচ্ছিল, আর র্যাম্পের কাছে পেছন থেকে আর-ট্রুথ এসে তার উপর অ্যাটাক করে দেয়। আর এই জিনিসটাই তো দেখতে চেয়েছিলাম আমরা, এই আর-ট্রুথকে দেখতে চেয়েছিলাম। এইটাই হচ্ছে আর-ট্রুথের বেস্ট ক্যারেক্টার, মানে এত বছর ধরে তার ক্যারিয়ার সে কন্টিনিউ করছে, কিন্তু এখন এসে তার আমরা বেস্ট সময় বা বলতে পারো বেস্ট ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে তার ক্যারিয়ারের পিক। সাধারণত সুপারস্টাররা যখন অল্প বয়সী থাকে তখনই তাদের ক্যারিয়ারের পিক হয়, কিন্তু আর-ট্রুথের একদম রিটায়ারমেন্টের সময় সে তার ক্যারিয়ারের পিকে আছে। আর জন সিনার উপরে অ্যাটাক করে দেয় খুব ব্রুটালি, আর জন সিনা তো বহুত মার খায়, আর তারপরে সিকিউরিটির লোকরা এসে আর-ট্রুথকে টেনে হিজড়ে নিয়ে যায়। আর তারপর ব্যাক স্টেজেতে জন সিনা একেবারে ডক্টর অফ থাগোনমিক্সের লুকে নিক অল্ডিসের সাথে কথা কাটাকাটি করে যে আর-ট্রুথ এসব কী করছে, কে এখানে অ্যালাউ করেছে। তো জন সিনার লুকটাও একদম ডক্টর অফ থাগোনমিক্সের মতোই লাগছিল, টুপিটা পেছন দিকে করেছে। তো আমি প্রথমবার দেখে তো ভাবলাম যে আরে জন সিনার কি আবার নতুন ক্যারেক্টার ফিরে এসছে আর-ট্রুথের কাছে মার খাওয়ার পর। তারপর আমরা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, অ্যালিস্টার ব্ল্যাক ভার্সেস কার্মেলোস ভার্সেস এল.এ. নাইট ভার্সেস র্যান্ডি অর্টন। আর এই ম্যাচটা তো বলে ব্যাখ্যা করার মতো নয়, কারণ এখানে আমরা অনেক ভালো ভালো স্পট দেখতে পেয়েছি, এখানে অনেক কম্বিনেশন মুভও দেখতে পাই র্যান্ডি অর্টনের তরফ থেকে, এল.এ. নাইটের তরফ থেকে। কিন্তু এখানে লাস্টের দিকে কী হয় যে ব্রন ব্রেকার আর ব্রনসন রিড এসে এল.এ. নাইটের উপর অ্যাটাক করে দেয়। এখানে ব্রন ব্রেকার এল.এ. নাইটকে একটা জোরদার স্পিয়ার লাগিয়ে দেয়, আর তারপরে তার সুযোগ উঠিয়ে কার্মেলো হয়ে টপ রোপ থেকে স্ল্যাশ লাগায়, যেটা এল.এ. নাইটের উপর লাগে তো ঠিকই, কিন্তু সেই স্ল্যাশ লাগানোর মাঝখানেই র্যান্ডি অর্টন আর্ধেক হাওয়াতেই তাকে আর কেউ লাগিয়ে দেয়। আর তারপর কার্মেলো তো চলে যায় রিংয়ের বাইরে, আর তার উপরে স্পিয়ার আর এরকম একটা স্ল্যাশ খাওয়ার পর এল.এ. নাইট আর এখানে কি আউট করতে পারে না। র্যান্ডি অর্টন এখানে এল.এ. নাইটকে পিন করে জিতে গেছে, সে চলে গেছে সেমিফাইনালে। আর এখান থেকে তো এটা কনফার্ম যে সম্ভবত আমরা নাইট অফ চ্যাম্পিয়ন্সের সেথ রলিন্স ভার্সেস এল.এ. নাইটের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এদের রাইভালরি এখান থেকে শুরু হবে।
আর এলেনা নাইটের তরফ থেকেও তো কাউকে আসতে হবে, কম করে হলো দুজন তো লাগবে কাউন্টার করার জন্য, তো সেই দুজন কে হয় সেটাও এবার দেখতে হবে। তারপর আমরা জেকব ফাটুর একটা প্রোমো দেখতে পাই। জেকব ফাটু এখানে এটাই বলে যে সোলো কি ভেবেছে, সোলো আমাকে ডাব্লিউডব্লিউইতে এনেছে বলে ও যা খুশি তাই করবে, আমাকে আন্ডার এস্টিমেট করবে, ও ভাবে যে আমি ওকে ছাড়া কিছু করতে পারবো না, কিন্তু বাস্তবটা হচ্ছে যে আমাকে ছাড়া ও কিছুই করতে পারবে না। আর মানি ইন দ্য ব্যাংকে আমি ওকে ওর আসল জায়গাটা দেখিয়ে দিয়েছি যে ও কোনো কাজের নয়। আর তারপর আমরা সোলো সিকোকে টাইটান ট্রন স্কিন থেকে দেখতে পাই, কারণ সামনাসামনি আসলে তো জেকব ফাটু এমনিতেই মেরে ভেঙে দিত। কিন্তু সবার আগে তোমরা জেসি ম্যাটেওকে দেখো, পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন আমাদের গ্রেট খালিকে 3 ভাগে ভাগ করার পর এটা হচ্ছে তার 1 ভাগ, একদম মুখটা তো গ্রেট খালির মতোই দেখতে লাগছে, দেখে তো বেশ মজাদার লাগছে। সোলো সিকোবাও বেশ ফানি, আর এই জেসি ম্যাটের মুখ দেখেই আমার তো বেশ মজা হাসি পায়। আর তো এখানে সোলো সিকোবা এটা বলে যে আমি তোকে এনেছি ডাব্লিউডব্লিউইতে, আমি তোকে গড়ে তুলেছি, আর আমি যদি তোকে গড়তেও পারি তো আমি তোকে ধ্বংস করতেও পারি। আর পরের সপ্তাহে আমি তোর থেকে 4টে ওয়ার্ড শুনতে চাই, আর সেটা হচ্ছে আই লাভ ইউ সোলো। তারপর আমরা টিফনি আর নিয়মির মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। নিয়মি যেহেতু এখন মানি ইন দ্য ব্যাংকের উইনার, আর তারপরে টিফনির কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে, তো এখন এদের মধ্যে একটু হুমকি দেওয়া দুই হবে যেমনটা হয়ে থাকে, তো খুব একটা ইম্পর্টেন্ট তো এটা ছিল না। তারপর নায়া জ্যাক্স এসে টিফনির ওপর অ্যাটাক করে দেয়। নিয়মি ভাবছিল যে ক্যাশ ইন করবে, কিন্তু নায়া জ্যাক্স সেই সুযোগ দেয়নি। তারপর আমরা মিচ অ্যান্ড জেড কার্গিল আর পাইপার নেভেনকে আসতে দেখি, কারণ এদের মধ্যে এবার আমরা কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাবো। ওই ম্যাচটাও বলতে হবে যে রেসলিং কোয়ালিটি খুবই ভালো ছিল। ওমেন্স ডিভিশনে এমনিতে রেসলিং কোয়ালিটি খুব একটা ভালো হয় না, কিন্তু যখন মাল্টি পার্সন ম্যাচ হয় তখন রেসলিং কোয়ালিটি মানে নিজে থেকেই ভালো হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে জেড কার্গিল এই ম্যাচটা জিতে গেছে, আর সে চলে গেছে সেমিফাইনালে। তারপর আমরা মোটর সিটি মেশিন গানের সাথে হোয়াইট 6-এর মধ্যেও ম্যাচ দেখতে পাই, যেখানে হোয়াইট 6 খুবই সহজে জিতে যায়। তারপর জন সিনা আবার আসে, সে সেখানে আর্ট্রুথকে কল আউট করে, যে বলছে এবার অনেক বেশি হয়ে গেছে। আর্ট্রুথকে সে কল আউট করে আর বলে যে এবার লড়ার সময় চলে এসছে। তো আর্ট্রুথকে তো কল আউট করে, কিন্তু আর্ট্রুথের জায়গায় সিএম পাঙ্ক চলে আসে। সিএম পাঙ্ক এসে সে এখানে জন সিনার এগেনস্টে এই প্রোমো কাট করে। এখানে জন সিনা মনে হচ্ছে তার প্রথম প্রোমোতে বলেছিল যে একদম শুরুতে সে সিএম পাঙ্ককে হিপোক্রেট বলেছিল। হিপোক্রেট বলার কারণ হচ্ছে যে সিএম পাঙ্ক তো সৌদি আরবকে দু চোখে দেখতে পারে না, কিন্তু এখন তাকে সৌদি আরবেতেই যেতে হচ্ছে, তো টাকার জন্য যেতে হচ্ছে। তো সেই কারণে এখন সিএম পাঙ্ককে হিপোক্রেট বলছে। অত ব্যাখ্যা করে তো বলেনি, কারণ ব্যাখ্যা করে বলতে গেলে কন্ট্রোভার্সি তো আর শেষ থাকবে না, তো সেটা আমি প্রথমে মনে হয় বলতে ভুলে গেছিলাম। তো এইখানে সিএম পাঙ্ক বলে যে তোমার তো এই যে টাইটেল রেনটা চলছে খুবই বেকার চলছে, আর শেষ পর্যন্ত সেই পুরনো দিনের মতো আমার জন্যই তোমার টাইটেল রেনটা এবার একটু জমে উঠেছে। মানে সেই পুরনো সময়ের কথা বলছে, যখন সিএম পাঙ্ক আর জন সিনার মধ্যে আমরা রাইভালরি দেখতে পেয়েছিলাম এককালে, তখন তো খুবই এনজয় করেছিলাম স্টোরি লাইনটা, তো সেরকমই এখন সিএম পাঙ্কের জন্যই জন সিনার এই ফেয়ারওয়েল টুলটা একটু হলেও লোকে মনে রাখবে। তো এখানে একটু বেশি রিয়ালিটি নিয়ে কথা বলা হয়ে গেছে। জন সিনার যে টাইটেল রেন বোরিং চলছে, তার হিল টার্নটা বেকার হয়ে গেছে। সিএম পাঙ্ক তো এটা টেলিভিশনেইতে বলে দিল। আর এবারে সিএম পাঙ্ক এখানে তাকে বেশ ভালো মতো জ্ঞান দেয়, আর এখানে নাইট অফ চ্যাম্পিয়ন্সে সে জন সিনাকে হারিয়ে তো দেবে, সে পুরোপুরি এখানে কনফিডেন্ট, কিন্তু মনে তো হয় না যে সেথ রলিন্স তাকে জিততে দেবে। তারপর সে সিএম পাঙ্ক রিং থেকে বেরিয়ে যায়, জন সিনা তো কিছু বলে না, কিন্তু সিএম পাঙ্ক এখানে রিং থেকে বেরোনোর আগে আর্ট্রুথের নামটা টিজ করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে জন সিনা যেই পেছনে ঘোরে, আর্ট্রুথ আবার পেছন থেকে এসে জন সিনাকে STF লাগিয়ে দেয়, জন সিনারই সাবমিশন মুভ, আর সেটা অনেকক্ষণ লাগিয়ে রাখে। সিএম পাঙ্ক তো বলে দেয় যে ট্রুথ হার্টস, মানে সত্যি কথা সবসময় ব্যথা দেয়। তো এখানে আর্ট্রুথের আমরা আর্ট্রুথ নেমটাও ইউজ করতে দেখতে পাচ্ছি, আবার মাইকেল কোল রন কিলিংস নামটাও ইউজ করছে। তো আর্ট্রুথের এখন দুটো নামই মোটামুটি ইউজ হচ্ছে, তো এটাও বেশ ভালো। যার ইচ্ছা রন কিলিংস বলবে, আর যার ইচ্ছা আর্ট্রুথ বলবে। তারপর সিকিউরিটির লোকরা আসে, যা হোক করে এখানে আর্ট্রুথকে ছাড়ায়। তো আর্ট্রুথের যা ক্যারেক্টারের ট্রানজিশন আমরা দেখতে পেয়েছি, সেটা সত্যি প্রশংসার যোগ্য। আমরা জীবনে কখনো ভাবিনি যে আমাদের ফানি আর্ট্রুথ এত সিরিয়াস হয়ে যাবে আর এত বেশি ওভার হয়ে যাবে। তো সত্যি এখন আর্ট্রুথের দারুণ সময় চলছে, আর ডাব্লিউডব্লিউ যদি এটাকে ভালোভাবে এক্সিকিউট করে আর আর্ট্রুথকে ভালো মতো পুশ করে, তাহলে ডেফিনেটলি এটা একটা অনেক বড় স্টোরি লাইনে পরিণত হতে পারে। আর তারপর আমরা আর্ট্রুথকে নিক অল্ডিসের সাথে ব্যাক স্টেজে দেখতে পাই, আর তারপর এটা অফিসিয়াল হয়ে গেছে যে পরের সপ্তাহে স্ম্যাকডাউনে আমরা আর্ট্রুথ ভার্সেস জন সিনার মধ্যে ম্যাচ দেখতে পাবো। তবে সেটা মনে হচ্ছে কোনো চ্যাম্পিয়নশিপের জন্য তো হবে না, কারণ সেরকম কিছু তো দেখলাম না। আর গ্রাফিক্সে তোমরা দেখতে পাচ্ছ আর্ট্রুথের নিচে কিন্তু আর্ট্রুথ নামই মেনশন করা আছে, রন কিলিংস কিন্তু মেনশন করা নেই, কিন্তু আর্ট্রুথ তার নাম রন কিলিংসই বলছে সব জায়গায়। আর এরপর আমরা কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের আরেকটা কোয়ালিফাইং ম্যাচ দেখতে পাই, অ্যালেক্সা ব্লিস ভার্সেস শার্লেট ফ্লেয়ার ভার্সেস এলবা ফায়ার ভার্সেস ক্যান্ডিস লার। এই ম্যাচের মধ্যে একটা লাস্টের দিকে ফিনিশিং তো বড় আজব হয়ে যায়। এখানে শার্লেট ফ্লেয়ার এলবা ফায়ারকে ফিগার 4 লেগ লক লাগিয়ে রেখেছিল, আর অপর দিকে এখানে তার সুযোগ তো খুব
ভালো মতো উঠিয়েছে অ্যালেক্সা লুইস, সে ক্যান্ডিস লাইটকে সিস্টার অ্যাবিগেল লাগিয়ে পিন করে দেয়। আর সালিড প্লেয়ার তো কিছু দেখতেই পায় না, সে ভাবছে যে এলবা ফায়ার ট্যাপ আউট করবে, সে জিতে যাবে। অপরদিকে অ্যালেক্সা লুইস তো ম্যাচ জিতে বসে রয়েছে। তো ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা সালিড প্লেয়ারের মুখটা দেখার মতো ছিল, মানে সে বুঝতেই পারছিল না যে কোথা থেকে কি হয়ে গেল। তার তো জেতা কনফার্ম ছিল, কিন্তু ম্যাচ তো তার আগেই শেষ হয়ে গেছে। আর এরপর আছে স্ম্যাকডাউনের মেন ইভেন্ট, যেটা ছিল আরেকটা কিং অফ দ্য রিং টুর্নামেন্টের কোয়ালিফাইং ম্যাচ, সিনস্কে নাকামোরা ভার্সেস অ্যান্ড্রাডে ভার্সেস ডেমান প্রিস্ট ভার্সেস কোডি রোডস। এখানে নাকামোরা আর অ্যান্ড্রাডের তো কোনোদিন কিছু হওয়ারই নয়, ডাব্লিউডব্লিউ এদেরকে জোকার হিসাবেই ইউজ করছে। আর বাকি রইল ডেমান প্রিস্ট, তাকে ভালোভাবে বুক তো করে, কিন্তু কোডি রোডসের মতো অত ভালোভাবে বুক করে না। তো সেটাই হওয়ার ছিল। এখানে আমরা ম্যাচ ডেফিনেটলি এটা খুব ভালো হয়েছে, ম্যাচের কোয়ালিটি দারুণ ছিল। আমরা এখানে টেবিলেরও ইউজ দেখতে পাই। আর আরেকটা জিনিস, যে টেবিলে স্লিম জিমের স্পন্সরশিপ লাগিয়ে দেখতে তো বাজে করে দিয়েছে, কিন্তু যেহেতু এখন টেবিলটাও স্পন্সরশিপের আন্ডারে চলে এসছে, তাই এখন তোমরা এক্সপেক্ট করতে পারো যে ডাব্লিউডব্লিউ বেশি বেশি করে টেবিল ইউজ করবে, কারণ স্পন্সরশিপটাকে তো দেখাতে হবে। আগে আমরা টেবিল খুব কম দেখতে পেতাম, এখন হয়তো টেবিলের ইউজ একটু বেশি দেখতে পাবো। তো কোডি রোডসকে টেবিলের উপরে ভাঙা হয়। আর লাস্টে যেখানে কোডি রোডসই জিতে যায় এই ম্যাচটা, সে চলে গেছে সেমিফাইনালে। যা বুঝতে পারছি এখান থেকে তো কনফার্ম প্রায় দেখতেই পাচ্ছি যে আমরা কোডি রোডস ভার্সেস জন সিনারই ম্যাচ দেখতে পাবো সামারস্ল্যামে, তাই কিং অফ দ্য রিং টুর্নামেন্ট এই জিতবে। এটা তো আমরা সেই রেসলম্যানিয়ার আগে থেকে শুনছি, কিন্তু যদি কোডি রোডস না জেতে তাহলে সেটা অনেক বড় একটা শকিং হবে। তো আমি তো শকিং জিনিসই দেখতে চাই। মেবি যদি র্যান্ডি অর্টন জিতে যায় তো আলাদাই ব্যাপার, কিন্তু মনে তো হয় না ডাব্লিউডব্লিউ এমন কিছু একটা করবে। ডাব্লিউডব্লিউ কোডি রোডসকেই সেই সামারস্ল্যামেতে নিয়ে যাবে জন সিনার এগেনস্টে। তো দেখা যাক কি হয়। আর এখন তো এই তো হয়ে গেল স্ম্যাকডাউন এখানেই শেষ হয়ে যায়। আর এরপর তোমাদের জন্য একটা খুবই খারাপ নিউজ রয়েছে, আর সেটা হচ্ছে যে মিস্ট্রির অপোনেন্টটা ছিল সেটা হচ্ছে জে উসো। এটা এখন অফিসিয়ালি রিভিল হয়ে গেছে, এটা ডাব্লিউডব্লিউ রিভিল করে দিয়েছে। আর জে উসো অফিসিয়ালি বলে দিয়েছে যে আমি হচ্ছে সেই 4 নম্বর অপোনেন্ট। তো আমরা কাকে কাকে ভেবেছিলাম, আমরা মিস্টার ইগুয়ানা, অ্যালবার্টো ডেল রিও, এমনকি বিগ ইলিয়া ড্রাগনভ, এদের কথা ভেবে রেখেছিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ভালো ভালো নাম তো হচ্ছে এইগুলো, কিন্তু সব থেকে খারাপ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডাব্লিউডব্লিউ জে উসোকে এখানে পুট করে দেবে। আর সেটাই হলো, ডাব্লিউডব্লিউ জে উসোকেই দিল। আমি যেটা সব থেকে খারাপ ভেবেছিলাম সেটাই হয়ে গেল। আশা করিনি হবে, কিন্তু ডাব্লিউডব্লিউ তো আমরা জানি এদের কাজকর্ম, এরা সবসময় চিরকাল আমাদের সাথে এরকমটাই করে এসছে। আর আমি সেই জন্যই এটা মাথায় রেখে ভেবেছিলাম যে ডাব্লিউডব্লিউ হয়তো যে উসোকে এখানে দেবে, আর সেটাই হয়ে গেছে। তো জাস্ট আর কিছু বলার নেই, যত ইন্টারেস্ট আর যত হাইপ ছিল সব মাটিতে মিশে গেছে। তো এখন তো আমার আর কোনো ইন্টারেস্ট নেই এই ম্যাচটা দেখার জন্য। তো এবার যা পারে হোক গে, আমার আর কিছু বলার নেই। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউর পরের নিউজ ভিডিওতে।